ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। আশা করি সবাই সুস্থ আছো। ওয়ালাইকুম আসসালাম। প্রচণ্ড শীতের মধ্যে আজকে ক্লাস। তো এই ক্লাস যারা যে যেখানে বসে থেকে করছো, কেউ লেপের মধ্যে, কেউ চুলার পাশে, কেউ আগুনের পাশে, যে যেখানে বসে ক্লাস করছো সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমরা ক্লাসটা শুরু করে দেবো সরাসরি। বোর্ডে যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই লেখাগুলো, যে সূত্রগুলো, আশা করি এই সূত্রগুলো তোমাদের সবার পরিচিত। তার কারণ হচ্ছে আমরা কৃত্রিম উপগ্রহের একটা ক্লাস এর আগে করছিলাম, এবং সেই ক্লাসে আমরা যে কনসেপ্টগুলো পড়ছিলাম সেগুলো এখানে একটু রিভিউ আকারে প্রথমে দেওয়া আছে। আমরা আগে রিভিউটা একটু দেখে নেই, তারপরে আজকের নতুন পড়ায় যাব। সেটা হচ্ছে, দেখো, আমরা যদি বলি এইটা হচ্ছে, এই ভিতরকার যে ছোট গোলকটা দেখছো, এটা হচ্ছে একটা ভারী বস্তু, যেমন পৃথিবী, যে কোনো গ্রহই হতে পারে, যে কোনো নক্ষত্র হতে পারে। তো এই ভারী বস্তুটা যদি আমরা বলি পৃথিবী, যেহেতু আমরা কৃত্রিম উপগ্রহ পড়ছি, তো এটাকে আমরা পৃথিবী ধরলাম। পৃথিবীর চারপাশেই সবচেয়ে বেশি কৃত্রিম উপগ্রহ আছে। তো এই কৃত্রিম উপগ্রহের চারপাশে, এই পৃথিবীর চারপাশে, এই যে এটা দেখছো, এটা একটা কৃত্রিম উপগ্রহ, এবং এই ভি বেগে এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর, আর ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা ছিল এইচ। এই আর প্লাস এইচ, এটা হচ্ছে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ, যেটাকে আমরা স্মল আর দিয়েও মাঝে মাঝে প্রকাশ করি। তো আমরা গতদিন পড়ছিলাম যে একটা কৃত্রিম উপগ্রহ যখন কক্ষপথে ভি বেগে ঘুরে, তো সে কক্ষপথচ্যুত হয় না কেন? তার কারণ ওই উপগ্রহের কক্ষপথে ঘোরার জন্যে যে কেন্দ্রমুখী বলটা প্রয়োজন, সেইটার যোগান আসে উপগ্রহের ওপর পৃথিবীর যে আকর্ষণ বল, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে আসে। তো কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল আর কৃত্রিম উপগ্রহের ওপর পৃথিবীর আকর্ষণ বলটা সমান হয়। এবং এই কনসেপ্ট থেকে আমরা 5টা বেগের সূত্র বের করছিলাম। সরাসরি এখান থেকে এটা পাওয়া যায়, ভি সমান √gm/r+h। এখানে দেখো, প্রত্যেকটা সূত্রের মধ্যে r+h আছে, শুধু এই সূত্রটার মধ্যে h নাই, কারণ এই সূত্রটা ক্ষেত্রে h হচ্ছে ভেরি ভেরি লেস দেন r। আর ভি এর 4টা সূত্র, যখন পৃথিবীর ভর দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তোমরা এখন হয়তো বলতে পারো যে ভাই, আমরা তো এই সূত্রে যখন যেটা ইচ্ছে ব্যবহার করতে পারি। তার কারণ হচ্ছে পৃথিবীর ভর তো আমরা জানি, বা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি। তো জানলে হবে না, কারণ জানলে হবে না, পরীক্ষায় যে ডাটাটা দেওয়া থাকবে সেই ডাটাটা ইউজ করতে হবে। কারণ সবসময় তো পৃথিবীর ক্ষেত্রে অঙ্ক নাও আসতে পারে। যদি মঙ্গলের ক্ষেত্রে, মঙ্গল গ্রহের চারপাশে মনে করো একটা উপগ্রহ ঘুরছে, এখন এই মঙ্গল গ্রহের ক্ষেত্রে যদি প্রবলেমটা আসে, তুমি তো আর তখন মঙ্গল গ্রহের ভর তো তোমার মুখস্থ নাই, তখন তুমি কি করবা? তখন তো যেভাবে মান দেওয়া থাকবে সেই হিসাবেই তোমাকে সূত্র ইউজ করতে হবে। তো যার কারণে এই সূত্রটা আমরা ইউজ করব যখন ভর দেওয়া থাকবে পৃথিবীর। এই সূত্রটা আমরা যখন তখনই ইউজ করব যখন ভূপৃষ্ঠের জি দেওয়া থাকবে। এই সূত্রটা আমরা তখনই ইউজ করব যখন আবর্তনকাল দেওয়া থাকবে। এই সূত্রটা আমরা তখনই ইউজ করব যখন কৃত্রিম উপগ্রহটা যেখানে অবস্থিত এই জায়গার জি এর মান দেওয়া থাকবে। আর এই সূত্রটা আমরা তখন ইউজ করব যখন এই সবে অনেক ছোট, অল্প উচ্চতায় যখন একটা উপগ্রহ ঘুরবে। এছাড়াও r+h ইকুয়াল, যেটাকে স্মল আর বলছি, gmt²/4π² 1/3। এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধের সূত্র। এটা হচ্ছে উচ্চতার সূত্র। এটা দুটো একই সূত্র, উচ্চতার সূত্র। আর এই সূত্রটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রয়োজনীয় একটা সূত্র, যেটা আমরা বলছি যে যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর আমরা নির্ণয় করতে পারবো। আমরা এই যে এটা গতদিন বলছিলাম, গতদিনের ক্লাসটা ইউটিউবে আপলোড করা আছে। তোমরা ইচ্ছা করলে আমার চঞ্চল ফিজিক্স ক্লিনিক যে চ্যানেল, সেই চ্যানেলে ঢুকে কৃত্রিম উপগ্রহ পার্ট 1-এর ভিডিওটা দেখতে পারো। আর যারা আজকে নতুন জয়েন করছো পার্ট 2 দেখার জন্যে, তারা অবশ্যই পার্ট 2 যদি এখন দেখেও নাও, পরে অবশ্যই পার্ট 1-এর ভিডিওটা তোমরা সবাই দেখে নিবা। তো ঠিক আছে, এই সূত্রগুলো আমরা গতদিন পড়ছিলাম, এবং আমরা একটু
পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে কখন শীত কখন গরম এটা নিয়ে আমরা সবাই আলোচনা করছিলাম। তো যাই হোক, আজকে আমরা নতুন কিছু শেখার জন্যে ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে উপগ্রহের গতিশক্তি ও বিভব শক্তি। তাহলে দেখো, আমরা জানি যে m ভরের একটা উপগ্রহ v বেগে পৃথিবীর চারদিকে ঘুরছে। তো গতিশক্তি কার থাকে? আমরা যদি প্রথমে গতিশক্তিটা বের করি, তো গতিশক্তি কার থাকে? যে গতিশীল তারই কিন্তু গতিশক্তি থাকবে, তাই না? স্থির বস্তুর গতিশক্তি কিন্তু 0 হয়, কারণ গতিশক্তির সবচেয়ে চিরচেনা সূত্র হলো গতিশক্তি E ইকুয়াল 12 mv²। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বস্তু স্থির থাকবে v0 হবে, এই v যদি আমরা 0 বসাই তাহলে গতিশক্তি 0 হবে। তাহলে স্থির বস্তুর কখনো কোনো গতিশক্তি থাকে না। এখন কৃত্রিম উপগ্রহর গতিশক্তি আমরা বের করব। তাহলে কৃত্রিম উপগ্রহটা কি স্থির না গতিশীল বলো? স্থির থাকলে তো কৃত্রিম উপগ্রহ কখনোই, আমরা বলছি ঘুরছে, তার মানে নিশ্চয়ই একটা বেগে ঘুরছে এবং একটা রৈখিক বেগে ঘুরছে, অবশ্যই রৈখিক বেগ আছে। তো এই যে রৈখিক বেগ v দেখছো, কৌণিক বেগ যার থাকবে তার রৈখিক বেগ তো থাকবেই। কৌণিক বেগে গতিশীল বস্তুর রৈখিক বেগ তো থাকেই, কিন্তু রৈখিক বেগে, শুধু রৈখিক বেগে গতিশীল বস্তুর কৌণিক বেগ থাকে না। তো এটা হচ্ছে রৈখিক বেগ। তো আমরা জানি এই v বের করার অনেক 5টা সূত্রের মধ্যে এটা একটা সূত্র, r+h, বা এটাকে আমরা এই r+h-কে এখন আমরা সুবিধার জন্য বলবো স্মল r। বারবার r+h লিখবো না, বলবো স্মল r, কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে v এর মান যদি এটা হয়, তাহলে এই v এর মান এখানে বসাও, তাহলে কি হবে 12 mv²। v এর মান হচ্ছে gm/r, তার উপরে স্কোয়ার, তাহলে 12 mgm/r। তাহলে গতিশক্তি কি দাঁড়াচ্ছে বলো? gmm/2r, gmm/2r। এই r হচ্ছে কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব। কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব বলা যায়, অথবা কক্ষপথের ব্যাসার্ধ বলা যায়, কিংবা r+h বলা যায়। ওকে, তাহলে E ইকুয়াল হবে gmm/2r। এটা হচ্ছে আমাদের কক্ষপথে যে উপগ্রহটা ঘুরছে সেই উপগ্রহের গতিশক্তি বের করার সূত্র। তাহলে সরাসরি v বের না করে শুধু কক্ষপথের ব্যাসার্ধ আর বস্তুর ভর দিয়ে আমরা গতিশক্তি বের করতে পারবো। তো এই সূত্রটা আমরা বের করলাম গতিশক্তি, এটা আমরা একটু সাইডে লিখে রাখি। কৃত্রিম উপগ্রহের গতিশক্তি gmm/2r। বিভব শক্তি, তো এই বিভব শক্তির জন্য দেখো আমরা জানি, এটা সবাইকে জানতে হবে, যারা জানো না তাদেরকেও জানতে হবে। আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে, অর্থাৎ r+h দূরত্বে মহাকর্ষীয় বিভব v ইকুয়াল -gm/r।
বিভবের সূত্র মাইনাস জিএম বাই আর। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে দেখছো বিভব, বিভব জিনিসটা কি? বিভবের সংজ্ঞা ছিল যে অসীম থেকে 1 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠের কোনো স্থানে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয়। তো এই যে ভি, এই ভিটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে স্থাপন করতে কৃত কাজ। এই কৃত কাজ যেটা দেখছো না, 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটাই আসলে কি? কাজটাই হচ্ছে বিভব শক্তি। আর এই বিভব শক্তিটাই হচ্ছে মাইনাস জিএম বাই আর। কিন্তু কথা হচ্ছে এইটাই কৃত কাজটাই তো বিভব শক্তি, কৃত কাজটাই বিভব শক্তি এবং এটাই এখানে বিভব, যেহেতু এটা 1 কেজি ভরের জন্য বলছে। তাহলে 1 কেজি ভরের জন্য যদি কৃত কাজ হয় ভি, 1 কেজি ভরের বস্তুর জন্য যদি কৃত কাজ হয় ভি, তাহলে এম কেজি ভরের যে উপগ্রহ তার জন্য কৃত কাজ কী হবে? তার জন্য যে কৃত কাজ হবে সেটাই হবে বিভব শক্তি। অর্থাৎ আমরা বিভব শক্তি ইপি সমান লিখতে পারি এম ভি। তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো এই যে ভি মাইনাস জি এম বাই আর, এটা কিন্তু কৃত কাজ, কিন্তু 1 কেজি, তোমরা একটু বিভবের সংজ্ঞাটা দেখবা যাদের ভুলে গেছো। 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই বিভব। আবারও বলছি, 1 কেজি ভরের একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যেটুকু কাজ করতে হয় ওই কাজটুকুই হচ্ছে বিভব। আর এই কৃত কাজই হচ্ছে বিভব শক্তি। তার মানে এম ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে স্থাপন করতে বিভব শক্তির ইকুয়েশন হবে এম ইন্টু ভি। এখন দেখো বিভবের সংজ্ঞা হচ্ছে জুল পার কেজি, বিভবের একক, এটা হচ্ছে বিভবের একক। এখন আমি যদি বিভবের সাথে, বিভবের এককের সাথে জুল পার কেজির সাথে যদি একটা কেজি গুণ করে দেই, তাহলে এটা কিন্তু জুল হবে, শক্তিতে পরিণত হবে। যেটা ছিল বিভব, বিভব হয়ে যাবে বিভব শক্তি। বা এই জিনিসটা তোমরা আরেকটা জায়গা থেকে তোমাদের বোঝাতে পারি, সেটা হচ্ছে, বলো তো সবাই, ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট কিন্তু একটা এনার্জির একক। ইলেকট্রন ভোল্ট হচ্ছে এনার্জির একক। তো ইলেকট্রন ভোল্টের মধ্যে দেখো, ইলেকট্রন এটা হচ্ছে চার্জ আর এটা হচ্ছে ভোল্ট, মানে বিভব। ভোল্ট কার একক? ভিতে ভোল্ট, ভোল্ট কিসের একক? বিভব। এই বিভবটা হচ্ছে তড়িৎ বিভব। তোমরা 9-10 যে সূত্রটা শিখছিলা, বিভবের সূত্র 1/4πε0 Q/R, মনে আছে? এতে বিভবের সাথে, এটা তো বিভব, বিভবের সাথে তুমি যদি চার্জ গুণ করো তাহলে তুমি পাবা কৃত কাজ। মনে আছে এই সূত্রটা, W = QV? তাহলে দেখো বিভবের সাথে তুমি যদি চার্জ গুণ করো তাহলে পাবা কৃত কাজ, আর এই কৃত কাজটাই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। ঠিক একইভাবে তাহলে তুমি তড়িৎ বিভবের সাথে তুমি যদি আধান গুণ করো তাহলে তুমি পাবা তড়িৎ শক্তি বা সঞ্চিত শক্তি। সেই রকমভাবে মহাকর্ষীয় বিভবের সাথে তুমি যদি ভর গুণ করো, যেহেতু তড়িৎ বলের সাথে আধান জড়িত, এজন্য তড়িৎ বিভবের সাথে আমরা আধান গুণ করে শক্তি পাচ্ছি। ঠিক একইভাবে মহাকর্ষীয় বিভব, মহাকর্ষ বলের সাথে ভর জড়িত, এজন্য মহাকর্ষীয় বিভবের সাথে এম গুণ করলে আমরা মহাকর্ষীয় বিভব শক্তি পাচ্ছি। কথা কি ক্লিয়ার? এটুকু বুঝলে কিনা বলো? এই যে এটা লিখলাম, এটা বুঝলে কিনা বলো? বিভব শক্তি, এটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি ইপি সমান এমভি। বিভব শক্তি ইপি ইকুয়াল এম ভি। এটা সবাই বুঝলে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবা। তো এখন দেখো বিভব এটা, আর বিভব ভি এর মান কত? মাইনাস জি এম বাই আর। তাহলে এটা মাইনাস জি এম এম বাই আর।
এটা দিয়ে আমরা বিভব শক্তি, তাহলে এখানেও দেখো বিভব শক্তি বের করার জন্য আমাদের লাগবে আর, মানে আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ বা কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব, বা এই আর সমান হচ্ছে তোমরা জানো আর প্লাস এইচ। এটার মান যদি জানো আর যে বস্তুর ভর সেটা যদি জানো, তাহলে এখানে বসাই দিলে তোমরা বিভব শক্তি পেয়ে যাবা। তাহলে কক্ষপথে থাকা একটা উপগ্রহের গতিশক্তি আর বিভব শক্তির ইকুয়েশন আমরা বুঝতে পারলাম। এত ব্যাসার্ধের কক্ষপথে এম ভরের একটি উপগ্রহের গতিশক্তি কত? ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। ইকে ইকুয়াল, আচ্ছা সরি এটা লিখবো না, একবারে ইকুয়েশন যেটা পাইছিলাম সেটা লিখবো, জি এম এম বাই 2r। আর উপগ্রহের বিভব শক্তি কত? তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল জি এম এম বাই 2r আর বিভব শক্তি ইপি ইকুয়াল মাইনাস জি এম এম বাই আর। এবার যদি তোমাকে বলা হয় মোট শক্তি, মোট শক্তি ই, তাহলে কি হবে? মোট শক্তি ই ইকুয়াল হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি বিভব শক্তি যোগ করলে তো আমরা মোট যান্ত্রিক শক্তি পাবো বা মোট শক্তি পাবো। তো জি এম এম বাই 2r মাইনাস জি এম এম বাই আর, হিসাব করো 2r যদি আমরা লসাগু নেই, এটা হবে জি এম এম মাইনাস 2gmm, তাহলে এটা হবে মাইনাস জি এম এম বাই 2r। এটা হচ্ছে মোট শক্তির ইকুয়েশন। তাহলে উপগ্রহে থাকা, উপগ্রহের কক্ষপথের যে স্থানে, কক্ষপথে যে উপগ্রহটা ঘুরছে সেই উপগ্রহের মোট শক্তি কী হবে? মাইনাস জি এম এম বাই 2r, মাইনাস জি এম এম বাই 2r। দেখো মোট শক্তি বের করতেও আমার কক্ষপথের ব্যাসার্ধ এটা লাগবে, বস্তুর উপগ্রহটার ভর লাগবে, আর পৃথিবীর ভর তো দেওয়া থাকবেই, বা দেওয়া না থাকলে তো আমরা যে উপগ্রহের যার চারপাশে ঘূর্ণায়মান উপগ্রহের কথা বলছে তার ভরটা আমরা এখানে বসাবো। হ্যাঁ, মোট এনার্জি নেগেটিভ, মোট এনার্জিটা নেগেটিভ। তাহলে তোমাকে যদি বলা হয় একটি উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 35,000 কিলোমিটার উচ্চতায় আছে, যার ভর 7,000 কেজি, এত না দেই 700 কেজি। উপগ্রহটির বিভব শক্তি গতিশক্তি ও মোট শক্তি নির্ণয় করো। যেহেতু পৃথিবীর কথা বলছে এবং কোনো মান দেওয়া নাই, যখন পৃথিবীর কথাই বলছে কোনো মান দেওয়া নাই,
তখন তুমি তোমার মুখস্থ ডাটাগুলো বসাতে পারবা। তো এখানে কক্ষপথের ব্যাসার্ধ আর হবে আর প্লাস এইচ, আর এর মান 6400 কিলোমিটার, আর এইচ এর মান দেখো ভূপৃষ্ঠ থেকে বলছে যে এই জন্য এটা শুধু এইচ 35,000 কিলোমিটার। তাহলে এইটা যা হবে তার সাথে তাহলে 35 আর 6 কত হয়, 36, 37, 38, 39, 40, 41, 41,400 ইন্টু 10⁻³ এত মিটার, এটা হচ্ছে আর এর মান। এবং পৃথিবীর ভর মনে করো এটা 6 ইন্টু 10⁻24 কেজি। তাহলে বিভব শক্তির সূত্র কি, মাইনাস GMM/R, এখানে মান বসাই দিবা সব। গতিশক্তির সূত্রটা কি, GMM/2R, এখানে মান বসাই দিয়ে বের করবা। আর মোট শক্তি কীভাবে বের করবা, GMM/2R মাইনাসটা অঙ্ক করার সময় মাইনাসটা দিয়েই করবা, অ্যান্সারটা মাইনাসেই লিখবা। ওকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লিকেশনটা একটু দেখলাম, খুবই সোজা, মানে আসলে অঙ্ক সোজা হবেই, অঙ্ক দেখে মনে হচ্ছে কোনো ব্যাপারই না, কিন্তু তুমি দেখবা যে সব সময় সব বইয়ে এই সূত্রগুলো এইভাবে আসলে সুন্দর মতো বের করে দেওয়া নাই, এজন্য এটা একটু ভালোভাবে দেখে নাও। সূত্রগুলো বের করতে পারলে, আমরা যেহেতু সূত্রগুলো বের করছি, সূত্র যদি মনে থাকে তাহলে অঙ্ক করা দেখো এটা কোনো কাজের মধ্যেই পড়ে না। আসলে আগে সূত্রটা বুঝতে হবে, আর অবশ্যই সময় মতো সূত্রটা মনে আসতে হবে অঙ্ক করার সময়। আর যদি সূত্র মনে না আসে, যাদের সূত্র মুখস্থ রাখা প্রবলেম, তারা কিন্তু ওই যে সুন্দর মতো সূত্রগুলোর সম্পর্ক, কোথায় থেকে কোনটা আসছে, লেজের মতো একটা থেকে আরেকটা বেরোচ্ছে, এই সম্পর্কগুলো ভালোভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে একটা সূত্র থেকে আরেকটা সূত্র, আরেকটা থেকে আরেকটা সূত্র। এখানে দেখো ছোট্ট করে একটু বলি, ফিজিক্স কোথায় ছিল, ফিজিক্স ছিল কেন্দ্রমুখী বল আর মহাকর্ষ বল সমান। তারপরে আমি যা করছি সব ক্যালকুলেশন, তো এই ক্যালকুলেশনে যারা ভালো হবা তারা ফিজিক্সে ভালো হবা। এখন একটা মজার ব্যাপার দেখো, মনে করো এটা সেই গুরুভার বস্তু, এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে স্মল আর, মানে আর প্লাস এইচ। আর একটু বড় করেই দিই, এটা মনে করো সেই ভারী বস্তুটা পৃথিবী। তো এখান থেকে আর দূরত্বে, এই যে আর দূরত্বে এখানে একটা কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে এম, এটা ঘুরছে। এটা কি, এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। তো বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো ছিল গতিশক্তি GMM/2R, বিভব শক্তি সমান মাইনাস GMM/R, আর মোট শক্তি হচ্ছে মাইনাস GMM/2R। এখন তাহলে বৃত্তাকার কক্ষপথের জন্য আমরা এই সূত্রগুলো ইউজ করব। এখন কথা হচ্ছে, কক্ষপথ যদি এরকম উপবৃত্তাকার হয়, উপবৃত্তাকার কক্ষপথে কি হবে, মনে করো এখানে সেই গুরুভার বস্তুটা আছে, এখন দেখো এই উপবৃত্তাকার কক্ষপথের ব্যাস কোনটা, উপবৃত্তাকার কক্ষপথের আমরা কিন্তু দেখো ব্যাসার্ধটা ইউজ করছি, কক্ষপথের ব্যাসার্ধ ইউজ করছি। তো বৃত্তাকার কক্ষপথের কিন্তু ব্যাসার্ধ একটাই, তাই না? দেখো বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ একটাই হয়, কনস্ট্যান্ট। কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে এটা যদি সেন্টার হয়, তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, এরকম কিন্তু অনেক ব্যাস আছে, এরকম এটা একটা ব্যাস,
এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, কিন্তু প্রত্যেকটাই ব্যাস। কিন্তু এই যেটা দেখছো এটা কি, আমি যদি বলি এ থেকে বি, সবগুলো মুছে দিয়ে যদি আমি এটা চিন্তা করি, কালোটা শুধু চিন্তা, সবগুলো ব্যাস আমি মুছে দিই এখান থেকে। তাহলে এই ব্যাসটা কি, এ বি। এ বিকে বলে পরাক্ষ। কি বলে? পরাক্ষ, যেটা হলো উপবৃত্তের বৃহত্তম ব্যাস। উপবৃত্তের বৃহত্তম ব্যাস। এই এ বিকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা অর্ধ পরাক্ষ, মানে পরাক্ষের অর্ধেক। এই অর্ধ পরাক্ষকে আমরা প্রকাশ করব এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাসটা সেটাকে আমরা বলছি পরাক্ষ, এবং পরাক্ষের অর্ধেক হচ্ছে অর্ধ পরাক্ষ, যাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। তো উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে গতিশক্তি বের করতে চাইলে এখন তুমি ওই ব্যাসার্ধের জায়গায় সবসময় অর্ধ পরাক্ষটা বসাবা। বিভব শক্তি বের করার সময় তুমি অর্ধ পরাক্ষ বসাবা। মোট শক্তি বের করার সময় তুমি অর্ধ পরাক্ষ বসাবা। যদি উপবৃত্তাকার কক্ষপথের কথা অঙ্কে বলে, তাহলে উপবৃত্তাকার কক্ষপথের যে সবচেয়ে বড় ব্যাসটা, এই বড় ব্যাসের যে অর্ধেক দূরত্ব সেইটা তুমি এখানে বসাবা। আর যদি আবার গড় দূরত্বের কথা বলে, যেমন দেখো আমরা কি বলি, আমরা বলি উপবৃত্তাকার কক্ষপথেই পৃথিবী ঘুরছে। পৃথিবী ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে। এটা সূর্য, এটা মনে করো পৃথিবী ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো আমরা কিন্তু পৃথিবী থেকে সূর্যের যে দূরত্বটা, এখানে দূরত্ব কম, এখানে দূরত্ব বেশি, এখানে দূরত্ব সবচেয়ে কম, এখানে দূরত্ব একরকম, সব জায়গায় দূরত্ব কিন্তু এক এক জায়গায় এক এক রকম, তাই কি না? তাহলে আমরা কি করি, আমরা একটা কম দূরত্ব নেই না, সবচেয়ে বেশি দূরত্ব নেই না, আমরা একটা গড় দূরত্ব নেই। তো গড় দূরত্ব নিয়ে যখন করব, গড় দূরত্ব ধরলে উপবৃত্তের ক্ষেত্রে গড় দূরত্ব ধরলে ওই গড় দূরত্বটাই হবে কি, আর এর মান হবে। উপবৃত্তাকার কক্ষপথের কোনো ম্যাথে যদি পরাক্ষের কথা বলে, যদি বৃহত্তম ব্যাসটা দেওয়া থাকে, তাহলে তার অর্ধেক করে নিয়ে অর্ধ পরাক্ষ আকারে সূত্রে বসাবা। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রেই যদি আবার বলে যে গড় ব্যাসার্ধ, যেমন পৃথিবী আর সূর্যের আমরা যত হিসাবটা আমরা গড় ব্যাসার্ধ ধরে করি, যে গড় ব্যাসার্ধ 15 কোটি কিলোমিটার। কিন্তু ওই যে বলছিলাম যে সবচেয়ে কম দূরত্বটা 14 কোটি 80 লক্ষ কিলোমিটার, আর সবচেয়ে বড় দূরত্বটা 15 কোটি 21 লক্ষ কিলোমিটার। গড় করে আমরা আসলে 15 কোটি কিলোমিটার ধরে করি। তো আমরা যখন গড় দূরত্ব ধরবো তখন তো আসলে আমরা এভারেজ হিসাব করে তাকে আমরা একটা গড় বৃত্তাকার পথ ধরে নিচ্ছি। তো তখন আমরা ওই আর এর সূত্রগুলোই বসাতে পারবো, যে গড় দূরত্বটাই হবে আর। কিন্তু যদি অর্ধপরাক্ষ দেওয়া থাকে বা পরাক্ষ দেওয়া থাকে, তাহলে 2 ভাগ করে অর্ধপরাক্ষ বের করে আমরা এই সূত্রগুলোতে বসাবো। এটা কি সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট করো, তাহলে আমি নেক্সট আরেকটা পড়ায় যাব। আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে এত কথা না বলে লেকচারটা ঠিকমতো তুলো। আমি আশা করি যে এটা কোনো চ্যাট বক্স না, তোমাদের চ্যাটিং করার জন্য কিন্তু আমি এই রাতের বেলায় ক্লাস দেই না। তোমরা যেন কিছু একটা শিখতে পারো, কিছু একটু হলেও তোমাদের পড়াটা আগায়। বা দেখো রাজশাহীতে যত ভাইয়া তোমাদের জন্য ক্লাস নিচ্ছে, সবাই কিন্তু তোমাদের ভালোর কথা চিন্তা করে, তোমাদের পড়া যেন একটু আগায় সেই কথা চিন্তা করে কিন্তু সবাই ক্লাস নিচ্ছে। তো তোমরা যে ক্লাসটাই করো, যে ভাইয়াই ক্লাস নিক, যে ভাইয়ের ক্লাসটাই করবা, শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি যখন করবা, ম্যাথ যখন করবা, যে ভাইয়াই ক্লাস নেবে সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, তাহলে কিছু তো শিখতে পারবা নাকি। আর যদি ক্লাসে মনোযোগ না দিয়ে তুমি যদি চ্যাটিংয়ের দিকে মনোযোগ দাও,
কারণ তোমরা যখন এসএমএসটা লিখছো 4 লাইন 5 লাইন লিখে ফেলছো, তখন তো তুমি ফোনের দিকে তাকায় তো তোমার তো কথা শুনছো না, তুমি তো তখন এসএমএস টাইপ করে নিয়ে বিজি। তো এটা যদি করো তাহলে তো ক্লাস করেও কোনো লাভ হবে না, ক্লাস না করেও কোনো লাভ হবে না। এই টপিক যেটা লিখলাম, এই টপিকটা দেখে হাসি লাগতে পারে, কারণ কেপলার অনেক আগেই তার সূত্র দিয়ে দিছিল এবং অনেক পরে এসে কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছে। তো কেপলারের সূত্র থেকেই আসলে কৃত্রিম উপগ্রহের ধারণা আসার কথা, বা নিউটনের চেয়েও তো কেপলার সিনিয়র ছিল, তো কেপলারের সূত্র থেকেই নিউটনের সূত্র আসার কথা, নিউটনের সূত্র থেকেই কৃত্রিম উপগ্রহের কনসেপ্ট আসার কথা, আসছেও তাই। কিন্তু আমরা আমাদের সুবিধার্থে এখন উল্টা কাজটা করব, ব্যাক ক্যালকুলেশনটা করব। আমরা কেপলার থেকে উপগ্রহে যাচ্ছি না, আমরা তো এটা আগেও করছি, উপগ্রহে যখন আসছি তখন তো নিউটনের সূত্র থেকেই আমরা আসছি, কিন্তু এবার কেপলারের সূত্রটা, আমাদের তো কেপলারের সূত্র আছে, তো কেপলারের সূত্রটা আমরা কৃত্রিম উপগ্রহের ধারণা থেকে কেপলারের সূত্রে যাব। কারণ কেপলারের সূত্রটা ছিল নক্ষত্রের চারপাশে গ্রহগুলো কিভাবে ঘুরছে, নক্ষত্রের চারপাশে গ্রহগুলো কিভাবে ঘুরছে তার 3টা সূত্র ছিল। কিন্তু সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, সেই চাঁদের ঘোরা দেখে আমরা আবার পৃথিবীর চারদিকে উপগ্রহকে ঘোরাচ্ছি, সূর্য আবার তার পুরো পরিবার নিয়ে গ্যালাক্সির চারদিকে ঘুরছে, যার কারণে তুমি যদি আজকে রাতে বসে সবাই চিন্তা করবা যে আমরা আলাদা আলাদা করে সব পড়ি, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য গ্যালাক্সির চারদিকে ঘুরছে, গ্যালাক্সি আবার পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা যদি গ্যালাক্সির বাইরে দাঁড়ায় থেকে যদি এই গতিগুলো পর্যবেক্ষণ করতাম তাহলে সেটা দেখতে কেমন লাগতো? কারণ সূর্যের চারদিকে পৃথিবী, পৃথিবীর চারদিকে চাঁদ, বা সূর্যের চারদিকে আবার এখানে বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে, বৃহস্পতি আছে, শনি আছে, এভাবে ইউরেনাস, নেপচুন, প্লুটো সব নিয়ে এই পুরো সৌরজগৎটা তো সামনের দিকে মুভ করছে। তাহলে এই সূর্যের গতিটা কেমন হতো? সূর্যই যদি চলতে থাকে তাহলে পৃথিবীর গতিটা, এই পৃথিবীটা যে সূর্যের চারদিকে ঘুরছে সেটা তাহলে কেমন হতো? আমি যদি একটু বেশি মানে এটা কল্পনা করাটাই কেমন একটা মুশকিলের মতো হয়ে যাচ্ছে না? সূর্য, মনে করো এটা হচ্ছে সূর্য, সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবী, আর এখানে পৃথিবীর চারদিকে ঘুরছে চাঁদ। তাহলে এই যে সূর্যটা এখন সামনের দিকে যদি আগায়, সূর্য আগাচ্ছে, তাহলে পৃথিবীর গতি কেমন হয়ে যাবে বলো? পৃথিবী কি এইভাবে ঘুরছে, এইভাবে তাহলে এইভাবে যাচ্ছে না, এইভাবে পৃথিবী আগাচ্ছে, আর মাঝখানে সবসময় কে আছে? সূর্য সামনের দিকে আগাচ্ছে, তাহলে সূর্য সামনে আগা যাচ্ছে, পৃথিবী সূর্যের চারদিকে এইভাবে ঘুরছে, চাঁদ আবার এইভাবে 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 এখানে ঘুরছে, এইভাবে পৃথিবীর চারদিকেও ঘুরছে, পৃথিবীর সাথে সাথে এইভাবেও না, এবার এইভাবে এইভাবে কেমন হয়ে গেল, তাই না? এইভাবে সে পৃথিবীর চারদিকেও ঘুরছে, সূর্যের চারদিকেও ঘুরে আসছে পৃথিবীর সাথে সাথে, আবার সামনের দিকেও আগাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু খুব জটিল একটা ব্যাপার, এটা একদম ফিল করতে হবে, চোখ বন্ধ করে ধ্যানে বসতে হবে পুরো গতিটা ফিল করার জন্যে। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা জানি
পৃথিবীর চারদিকে উপগ্রহ ঘুরছে, উপগ্রহের বেগ v, আর এই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু r, এইটুকু h, তার মানে r প্লাস h এর মান হচ্ছে r। তো আমরা সবাই জানি কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র হচ্ছে gm/r প্লাস h একটা সূত্র, v এর আরেকটা সূত্র আছে 2πr প্লাস h/t। দেখো তো মনে পড়ে কিনা, পৃথিবীর বা যারকে কেন্দ্র করে তুমি ঘুরছো তার ভর দেওয়া থাকলে এটা বেগের সূত্র, আর আবর্তনকাল দেওয়া থাকলে এটা বেগের সূত্র। এখন এই দুটো আমরা সমান ধরতে পারি, এই দুটো সমান ধরে আমরা এর আগে অনেক কিছু করছি। এই দুটো সমান ধরা যায় কিনা বলো? এই দুটো যদি সমান ধরতে পারি তাহলে আমরা কি করতে পারবো, gm/r প্লাস h 4π² r প্লাস h হোল স্কোয়ার বাই t স্কোয়ার। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, gmt স্কোয়ার 4π² r প্লাস h কিউব, তাহলে t স্কোয়ার সমান হবে 4π² বাই gm, এই যে r প্লাস h এর জায়গায় আমরা বসাতে পারি r, তাই কি না? এবার ভালো করে খেয়াল করবা, 4টা কি কনস্ট্যান্ট, পাইয়ের মান কত 3.1416 একটা কনস্ট্যান্ট, জিটা কি কনস্ট্যান্ট, যাকে কেন্দ্র করে তুমি ঘুরছো, পৃথিবী হোক, পৃথিবীর চারদিকে তুমি ঘুরছো, পৃথিবীর ভরটা কনস্ট্যান্ট, চাঁদের চারদিকে তুমি যদি একটা উপগ্রহ ঘুরাও চাঁদের ভরটা কনস্ট্যান্ট, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরলে সূর্যের ভরটা আমি এখানে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, যদিও সূর্যের ভর প্রতিনিয়ত বাড়ছে, তারপর আমি বেড়ে একটা চেঞ্জে আসতে তো অনেক সময় লাগে, সেজন্য আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। তাহলে এই পুরো জিনিসটা যদি আমরা কনস্ট্যান্ট ধরি, এই পুরো জিনিসটাকে যদি আমরা বলি কনস্ট্যান্ট, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক হবে r কিউব, টি স্কোয়ার সমানুপাতিক হবে r কিউব। তার মানে দেখো আবর্তনকালের বর্গ, আটটা কি, আটটাকে তুমি বলতে পারো ওই যে অর্ধপরাক্ষ, উপবৃত্তাকার কক্ষপথের জন্য অর্ধপরাক্ষ আর বৃত্তাকার কক্ষপথের জন্য ব্যাসার্ধ। তো এই অর্ধপরাক্ষ বা ব্যাসার্ধের ঘনর সমানুপাতিক, আবর্তনকালের বর্গ অর্ধপরাক্ষ বা ব্যাসার্ধের ঘনর সমানুপাতিক, এটা হচ্ছে কেপলার্স থার্ড ল, এটা হচ্ছে কেপলার্সের তৃতীয় সূত্র, কক্ষপথের সূত্র, আবর্তনকালের সূত্র। আবর্তনকালের বর্গ হচ্ছে কক্ষপথের অর্ধপরাক্ষের কিংবা ব্যাসার্ধের ঘনর সমানুপাতিক। দেখো তো কেপলার যে সূত্রটা দিছিল, কেপলার সূত্র দেওয়ার সময় কিন্তু এত কিছুর কথা চিন্তা করেনি হয়তোবা, তখন দেখা গেল যে উপগ্রহের কথা তো আর কেপলার বলবে না, কারণ উপগ্রহ তো আর ওই সময় আবিষ্কার হয়নি, বা মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছুই তখন অজানা ছিল, তার কারণে কেপলারের লয়ে আমরা সৌরজগতের কথাটাই বেশি দেখতে পাই। তো কেপলারের লয়ে সৌরজগতে আসবে, এটা হচ্ছে সান, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে কে, পৃথিবী। তো দেখো সূর্যটা, এই যে আমরা যে উপবৃত্তাকার কক্ষপথে বলছি, উপবৃত্তাকার কক্ষপথে তোমার পৃথিবী ঘুরছে, বা শুক্র বুধ সবাই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো প্রথম সূত্রে, কেপলারের যে প্রথম সূত্রে কিন্তু কেপলার বলছে যে প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটা উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তার মানে সূর্য কিন্তু দেখো এই উপবৃত্তের একদম সেন্টারে নাই, একটু এইদিকে চেপে আছে, ফোকাসে আছে, এটাকে বলে ফোকাস, উপবৃত্তের ফোকাস। তাহলে আমি যদি বলি এটা পৃথিবী ঘুরছে এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, কিন্তু কাকে কেন্দ্র করে ঘুরছে? সূর্যকে। এবং সূর্যটা কোথায় আছে? একটা উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে আছে। তাহলে প্রথম সূত্রটা হবে কি, প্রত্যেকটা গ্রহই সূর্যকে
উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে রেখে প্রদক্ষিণ করে। এটা হচ্ছে কেপলারের ফার্স্ট ল। এবার দ্বিতীয় সূত্রে কি বলছে দেখো, দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রটা খুব মজার। একটা কথা চিন্তা করো তো, পৃথিবী যদি এদিক দিয়ে ঘুরতে থাকে তাহলে এইখানে যখন পৃথিবী চলে যাচ্ছে তখন পৃথিবী সূর্য থেকে অনেকটা দূরে, যার কারণে এখানে পৃথিবীর বেগ কম। আর যখন এখানে আসছে পৃথিবী, এখানে পৃথিবীর বেগ বেশি। কেন? ওয়াই? দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। পৃথিবী যখন সূর্যের কাছে আসছে, পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ বল বেশি, আর বল যদি বেশি হয় তাহলে পরে তো তার বেগ বেশি হবেই। এখানে এসে বেশি বল অনুভব করছে, এখানে কিন্তু অনেক দ্রুত যাবে, আর এখানে এসে স্লো হয়ে যাবে। তার মানে পৃথিবী ঘুরবে কিভাবে? পৃথিবী ঘুরবে এইভাবে। পৃথিবী এখানে মনে করো ঘুরছে আস্তে আস্তে আস্তে, একটু স্পিড বাড়বে, এখানে খুব দ্রুত এখানে চলে যাবে, এখানে এসে খুব দ্রুত স্পিড বেড়ে এভাবে চলে যাবে। আবার স্পিড ধীরে ধীরে কমতে 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 স্লো হয়ে যাবে। স্লো হয়ে এটা আবার ধীরে ধীরে কী করবে, যখন আসবে তখন ধীরে ধীরে বাড়তে থাকবে, একটু বাড়বে, এখানে এসে এইভাবে খুব দ্রুত চলে যাবে। তো এখানে হবে পৃথিবীর বেগটা হবে বেশি, এখানে হবে কম। এখন এই জায়গায় এসে কিন্তু দেখো পৃথিবীর বেগ বেশি হোক কিন্তু সূর্য থেকে কাছে, আর এখানে এসে আমরা বলছিলাম যে এই জায়গায় যখন থাকি তখন সেটা হচ্ছে জানুয়ারি মাস। গত দিনের ক্লাসে বলছিলাম জানুয়ারি, আর এখানে যখন থাকি তখন হচ্ছে জুলাই। তো এবার জানুয়ারি মাসের কথা আমরা বলি। মনে করো যে কক্ষপথের এ থেকে কক্ষপথের বিতে পৃথিবী যখন এখান থেকে এখানে আসে, এ থেকে বি এই পুরোটা হচ্ছে তোমার জানুয়ারি মাস। তো জানুয়ারি মনে করো 1 মাস, আর জুলাইয়ে মনে করো এখান থেকে পৃথিবী যখন এখানে আসে এইটুকু হচ্ছে তোমার কক্ষপথ, এখান থেকে এইটুকু হচ্ছে তোমার জুলাই মাস। তো দেখো এখানে কিন্তু পৃথিবী যদি অল্প একটু যায়, যেহেতু সূর্য থেকে সেন্টার থেকে অনেক দূরে আসে, একটু গেলে আমি যদি এখান থেকে এই এ বিন্দুতে একটা রেখা টানি আর বি বিন্দুতে একটা রেখা টানি, তাহলে আমরা বলতে পারি যে জানুয়ারি মাসে যে পৃথিবী এখান থেকে এখানে গেছে, এই সময়ের মধ্যে জানুয়ারি মাসের মধ্যে পৃথিবী এই ক্ষেত্রফলটুকু অতিক্রম করছে। এই ক্ষেত্রফলটুকু আমি যদি ও বলি তাহলে ও এ বি ক্ষেত্রফল অতিক্রম করছে। ও এ বি ক্ষেত্রফল অতিক্রম করছে কোন মাসে? জানুয়ারি মাসে। আর আমি যদি এটাকে পি বলি, এটাকে কিউ বলি, তাহলে দেখো এখানে কিন্তু অনেকখানি গেলে গান এই ক্ষেত্রফলটা অতিক্রম করতে। জুলাই মাসে মনে করো যে এই ও পি কিউ যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল অতিক্রম করলো জুলাই মাসে। তা আমি এভারেজ হিসাবে করে জুলাই মাসকেও 30 দিন, বা জুলাই মাসকে জানুয়ারি মাসকেও 30 দিন, জুলাই মাসকেও আমি 30 দিন ধরে নিচ্ছি। হয়তো একদিন কম বেশি হতে পারে, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, না জুলাই মাসে 31 দিন, তাহলে জানুয়ারি মাসে 31 দিন, জুলাই মাসেও 31 দিন। তাহলে দুটো মাসে 31 দিনে যদি হয়, তাহলে দেখো এখানে 31 দিনে প্রথম এই 31 দিনে আমি জুলাই মাসের 31 দিনে আমি ক্ষেত্রফল অতিক্রম করছি ও পি কিউ এইটুকু, আর জানুয়ারি মাসের 31 দিনে আমি ক্ষেত্রফল অতিক্রম করছি এতটুকু। যেহেতু এটা অনেক লম্বা, এই বাহুটা অনেক লম্বা, অল্প একটু গেলেই ক্ষেত্রফল বেশি হয়ে যায়, আর এখানে ওই সমপরিমাণ ক্ষেত্রফল যেতে অনেকক্ষণই যেতে হয়। তো কেপলার তার দ্বিতীয় সূত্রে বলছে যে উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে এই ও এ বি ক্ষেত্রের ক্ষেত্রফল আর ও পি কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তার মানে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে প্রত্যেকটা গ্রহই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এখানে স্পিড কম, কিন্তু অল্প একটু গেলেই বাহুর দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে ক্ষেত্রফল অনেকটা হয়ে যাচ্ছে, আর এখানে স্পিড বেশি, ওই ক্ষেত্রফল অতিক্রম করতে অনেক জোরে যেতে হচ্ছে। যেহেতু সমান ক্ষেত্রফল অতিক্রম করে,
এখানে আস্তে যেতে হবে, এখানে কিন্তু জোরে যেতে হবে। ওই সময়ের মধ্যে সমপরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতে এখানে যেতে হবে ধীরে ধীরে, এখানে যেতে হবে বেশি, খুব দ্রুত, এই জন্য যাচ্ছেও তাই আসলে। তো সূত্রে কিন্তু কেপলার এটাই বলছে যে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে কক্ষপথের সব জায়গায় কিন্তু বেগ সমান না। এখন আমি যদি বলতাম যে এখান থেকে ফেব্রুয়ারি মাস শুরু, তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 2-3 তারিখ পর্যন্ত এটা হচ্ছে ফেব্রুয়ারি প্লাস আরও 3 দিন, তাহলে আরও 31 দিন হয়। এটা যদি বলি আর বিন্দু, তাহলে এই ক্ষেত্রফল হবে ও কিউ আর, এই ক্ষেত্রফলও বাকি ক্ষেত্রফলগুলো সমান হবে, তার মানে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আর থার্ড ল যেটা বললাম সেটা হচ্ছে, দেখো এটা সান উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরছে, মনে করো আরেকটা উপবৃত্তাকার কক্ষপথে মঙ্গল ঘুরছে, তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা আর্থ, দূরত্ব R1, সূর্য থেকে এটা মার্স, মঙ্গলের দূরত্ব R2, এবং পৃথিবী যে ঘুরছে কক্ষপথে এটার আবর্তনকাল T1, এটার আবর্তনকাল T2। এখন সূত্র বলছে এই যে কক্ষপথের দূরত্ব যত বেশি হবে আবর্তনকাল তত বেশি হবে, তার মানে আবর্তনকালের বর্গ হবে ঘন কক্ষপথের ব্যাসার্ধের বা অর্ধপরাক্ষের ঘনর সমানুপাতিক। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি T² = K, ওই যে একটু কনস্ট্যান্ট ছিলই তো, তাহলে আমরা লিখতে পারি T²/R³ = কনস্ট্যান্ট, তাহলে T1/R1, T1²/R1³, T2²/R2³, এটা আমরা লিখতে পারি সমানুপাতিক, যেহেতু এই দুটোর অনুপাত সবসময় ধ্রুবক, তাহলে T1/T2² = R1/R2³ এবং এই সূত্র থেকে কিন্তু আমরা একটা জিনিস জানতে পারি যে কোন গ্রহে কত দিনে বছর হচ্ছে, কোন গ্রহে কত দিনে বছর হচ্ছে। আমি যদি বলি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার, আর পৃথিবীর আবর্তনকাল 365 দিন, এবং আমি যদি বলি সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 20 কোটি কিলোমিটার, তাহলে বলো তো মার্চে 1 বছর সমান কত দিনে হচ্ছে? তাহলে আমরা খুব সহজেই এখানে সূত্র বসাতে পারবো, T2/T1 এটার উপর স্কোয়ার, এদিকে এটা যেহেতু 2 উপরে দিয়েছি তাহলে R2 উপরে দিব কিউব। তাহলে দেখো T2² সমান হবে R2, সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 20 কোটি কিলোমিটার, R1 এর মান যেহেতু দুটোই কোটি কোটি, এই জন্য আমি আর কোটিতে ভাঙালাম না, ইন্টু T1 এর উপর স্কোয়ার, এদিকে হবে 365 উপর স্কোয়ার। এখান থেকে T2 মান তুমি যা পাবা এত দিন হচ্ছে মঙ্গলের 1 বছর। তাহলে সূর্য থেকে যে গ্রহের দূরত্ব যত বেশি সেই গ্রহের দিন 1 বছর মানে আবর্তনকাল তত অবশ্যই বেশি হতে হবে। তো এইটা ছিল আমাদের হচ্ছে কেপলার ল। এবং দেখো আমরা কিন্তু কেপলারের লটাও কিন্তু আমরা কোথায় থেকে পাচ্ছি? কৃত্রিম উপগ্রহের যে কনসেপ্ট, বেগের যে সূত্র ছিল সেই দুটো সূত্র থেকেই কিন্তু আমরা কেপলার লটা পেয়ে যাচ্ছি। তো আশা করি এটা সবাই তোমরা বুঝতে পারছো। এবং আজকে যেটুকু পড়ালাম, আমি যে দুইটা ক্লাস তোমাদের নিলাম উপগ্রহের ওপর, এই দুইটা ক্লাসে যে সূত্রগুলো আমি বুঝাইছি, এই সূত্রগুলোর গাণিতিক সমস্যা যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের যেটা এখন করতে হবে গাণিতিক সমস্যা রিলেটেড প্র্যাকটিস করতে হবে। আগে গাণিতিক সমস্যা অনেক বেশি সলভ করতে হবে, সেটা তোমরা প্রেসক্রিপশান থেকে করবা, পাঠ্য বই থেকে করবা, কোশ্চিন ব্যাংক থেকে করবা, ওরিয়ন থেকে করবা, এবং অবশ্যই পাজল থেকে, পাজলের যে বই আছে তোমাদেরকে আমি দিচ্ছি, পাজল থেকে তোমরা যারা আমার কাছে পড়ো তাদের কাছে অবশ্যই পাজল বইটা আছে। তো এই পাজল থেকে অবশ্যই সৃজনশীলগুলো সলভ করলে পৃথিবীর কোনো পরীক্ষায়, পৃথিবীতে তো সব জায়গায় পরীক্ষা দিতে হবে না, বাংলাদেশের কোনো পরীক্ষায় তোমাদের বা বাইরের দেশেও যদি কোনো পরীক্ষা দাও, উপগ্রহ থেকে যদি কোনো ম্যাথ আসে ইন্টার লেভেলের, অবশ্যই
তাহলে তোমাদের প্রবলেম হবে না। তোমরা কোনো অ্যাডমিশনেও তোমার কৃত্রিম উপগ্রহের প্রবলেম নিয়ে তোমরা প্রবলেমে পড়বা না, এবং সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা অবশ্যই সলভ করতে পারবা। তবে কেপলার লয়ে আরও কিছু, এখানে আমরা কেপলার ল না, কৃত্রিম উপগ্রহে আরও কয়েকটা কনসেপ্ট ছিল, দু একটা, সেগুলো মুক্তিবেগটা যদি আমাদের পড়া থাকে তাহলে আমাদের এটা জানতে সুবিধা হবে। তো আমরা হয়তো সামনের কোনো ক্লাসে আবারও মুক্তিবেগের নিয়ে হাজির হব, মুক্তিবেগটা পড়ানোর পরে আবার ক্লিয়ার করব। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। সবাই নিজেরা পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো এবং সবসময় অ্যাক্টিভ থাকো। লেজি হয়ে যেও না। তোমাদের কলেজ খুলছে না, স্কুল খুলছে না, তোমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আসো, কিন্তু সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, ভালো খাওয়া দাওয়া করো আর সুস্থ থাকো। সময় পেলে একটু দৌড়াদৌড়ি করো সুস্থ থাকার জন্যে। আর অবশ্যই মন ভালো রাখো, গান শোনো, পড়াশোনা করো, সিনেমা দেখো, মজায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।